আজকে আমরা শুরু করতে চলেছি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এর আগে আমরা যে ভিডিও ক্লাসগুলো করেছি তোমাদের জন্য, তাতে আমরা কি কি পড়েছি? তাপগতিবিদ্যার প্রথম সূত্র, আপেক্ষিক তাপ, এই সংক্রান্ত বিষয়গুলো পড়েছি এবং তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি, তার স্বীকার্য কি, বিষয়গুলো জেনে নিয়েছি। তো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রর প্রয়োজনীয়তা কি, কেন দ্বিতীয় সূত্র দরকার, তো সেটা আমাদের বুঝে নিতে হবে। সেই বুঝে নেওয়াটাই হলো প্রথম আমরা যে বিষয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে প্রথম সূত্রের সীমাবদ্ধতা কোথায়। প্রথম সূত্র কি বলেছে? প্রথম সূত্র বলেছে তাপ এবং কার্য পরস্পর রূপান্তরযোগ্য, বা এক কথায় বলতে গেলে যখন তাপ কার্যে রূপান্তরিত হয় বা কার্য তাপে রূপান্তরিত হয় তখন কোনো শক্তির অপচয় ঘটে না, শক্তির ক্ষয় ঘটে না। অর্থাৎ তাপগতিবিদ্যার প্রথম সূত্র বলছে যান্ত্রিক শক্তির বা শক্তির সংরক্ষণ নীতিকে ব্যাখ্যা করছে। এটাই হচ্ছে সীমাবদ্ধতা, প্রধান সীমাবদ্ধতা। বাস্তবে কখনোই কোনো সিস্টেম, যখন সিস্টেমকে আমরা তাপ দিই তখন কখনোই বাস্তবে সেখান থেকে আমরা সম্পূর্ণরূপে সমতুল্য পরিমাণ কার্য পাই না, কিছু পরিমাণ শক্তি বিনষ্ট হয়। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রের বিকল্প রূপকে বলা হয় শক্তি সংরক্ষণ সূত্র। তো শক্তি সংরক্ষণ সূত্র কিন্তু বাস্তবে ঘটে না। তো সেইগুলো আমরা দেখিনি। এক নম্বর হচ্ছে তাহলে হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি ব্যাখ্যা করে? ফার্স্ট ল হচ্ছে শক্তি সংরক্ষণ নীতিকে ব্যাখ্যা করে। প্রথম সূত্র হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র শক্তি সংরক্ষণ নীতি কে ব্যাখ্যা করে। শক্তি অপচয় হবার কথা বলে না। কিন্তু বাস্তবে কখনোই শক্তি সংরক্ষণ হবে না, মানে সম্পূর্ণ তাপ কার্যে বা কার্য তাপে রূপান্তরিত হতে পারে না। তো একটা সীমাবদ্ধতা আমরা বলতে পারি। এক নম্বর, যখন তাপের আদান প্রদান হবে তাপ প্রবাহের দিক কোন বস্তু থেকে কোন বস্তুতে তাপ যাবে সেটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র ব্যাখ্যা করে না। তাপ প্রবাহের অভিমুখ, তাপ প্রবাহের অভিমুখ প্রথম সূত্র থেকে পাওয়া যায় না। যেমন ধরো দুটো বস্তু আছে, এ একটা বস্তু, বি একটা বস্তু। এটা হচ্ছে উচ্চ উষ্ণতায় আছে, এটা আছে নিম্ন উষ্ণতায়। তো তাপ প্রবাহ করবে কোন দিক থেকে কোন দিকে? উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার বস্তুর দিকে তাপ প্রবাহ ঘটবে এবং তাপীয় সাম্যাবস্থা এসে উপস্থিত হবে, তখন তাপের আদান প্রদান ঘটবে না। কিন্তু কোনোভাবে কোনো উপায়ে নিম্ন উষ্ণতার বস্তু থেকে উচ্চ উষ্ণতার বস্তুতে তাপ সরবরাহ করা যায় কিনা সেই ব্যাখ্যা আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র ব্যাখ্যা করছে না। তাপগতিবিদ্যার প্রথম সূত্র বলছে যখন দুটো বস্তুকে কন্ট্যাক্টে রাখবো তখন তাপ সরবরাহ হবে একটা থেকে একটায়, এই যতখানি তাপ ছাড়বে ততখানি তাপই বি গ্রহণ করবে, যেটাকে ক্যালোরিমিতির মূলনীতি বলি। সেটাও শক্তি সংরক্ষণ, মানে এখানে কিন্তু শক্তির কোনো অপচয়ের কথা বলা হয়নি। তো এ থেকে বিতে তাপ যাবে, কিন্তু বি থেকে এতে তাপ যেতে পারে কিনা, নিম্ন উষ্ণতা থেকে উচ্চ উষ্ণতায় কোনো বস্তুতে তাপ সরবরাহ করা সম্ভব কিনা কোনো উপায়ে, সেটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র ব্যাখ্যা দেয় না। তাহলে কি নিম্ন উষ্ণতার
বস্তু থেকে উচ্চ উষ্ণতার বস্তুতে তাপ প্রবাহ সম্ভব কিনা তার ব্যাখ্যা প্রথম সূত্র থেকে পাওয়া যায়। ঠিক আছে, যেমন ধরো যখন কোনো একটা গাড়ি যাচ্ছে, আমরা ধরো গাড়ি চালাচ্ছি, টু হুইলার চালাচ্ছি, গাড়ির সামনে বাঁধা হলো ব্রেক কষলো, ব্রেক কষলে কি তৎক্ষণাৎ চাকাটা থেমে যাবে এবং মাটির সঙ্গে ঘর্ষণ বলের ফলে কিছু পরিমাণ তাপ উৎপন্ন হবে। তাহলে কার্য থেকে ঘর্ষণ বলের বিরুদ্ধে কার্য থেকে তাপ উৎপন্ন হলো। এবার ফার্স্ট ল বলছে তাপ থেকেও তো কার্য পাওয়া যায়, কিন্তু সেখানে যে তাপটা উৎপন্ন হলো ঘর্ষণের ফলে, সেই তাপ কি গাড়ির চাকাটাকে পুনরায় ঘোরাতে পারবে? মানে তাপটা কি কার্যে রূপান্তরিত হয়ে গাড়ির চাকাকে ঘোরাতে পারবে? কখনোই পারে না। এই ব্যাখ্যাটা কিন্তু তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে পাওয়া যায় না। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি বলেছে? তাপ থেকে কার্য এবং কার্য থেকে তাপ দুটোই পাওয়া যায়, রূপান্তরযোগ্য। কিন্তু বাস্তবে অনেক উদাহরণ আছে। যেমন ধরো আমরা যখন লাইট জ্বালাই, কোনো বাল্ব জ্বালাই, তাহলে সেখানে কিন্তু যান্ত্রিক কার্য I²RT, সেই কার্যটা তাপে রূপান্তরিত হয়ে বাল্বটাকে জুল ক্রিয়া যেটাকে বলি, সে তাপ মানে উৎপন্ন হচ্ছে, সেই তাপটা কিন্তু আর কার্য করছে না। ঠিক আছে, তো অনেক ঘটনা ঘটে, সেখানে কখনোই প্রথম সূত্র সাহায্যে ব্যাখ্যা পাওয়া যায় না। 2 নম্বর, তাপ শক্তি কতটা কার্যে রূপান্তরিত হবে তাপ শক্তি কতটা কার্যে রূপান্তরিত হবে তার ব্যাখ্যা পাওয়া যায়। ছবিটা ক্লিয়ার আসছে? তাপ শক্তি কতটা কার্যে রূপান্তরিত হবে, তাহলে প্রথমটা কি, তাপ প্রবাহের অভিমুখটা কোন দিকে হবে সেটা প্রথম সূত্র ব্যাখ্যা দিচ্ছে না। তাপ শক্তি কতটা কার্যে রূপান্তরিত হবে বলেছে অ্যাকর্ডিং টু ফার্স্ট ল, কোন সিস্টেমের এফিসিয়েন্সি হচ্ছে 100%, মানে 100% কার্যে রূপান্তরিত। কিন্তু বাস্তবে তা কখনোই ঘটে না। দেখা যায় কোন ইঞ্জিন মানে কি, যা তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে, তাপ ইঞ্জিন, হিট ইঞ্জিন পড়বো আমরা আজকেই পড়বো। তো হিট ইঞ্জিনের ক্ষেত্রে ইঞ্জিনটা যখন উৎস থেকে কিছু পরিমাণ শক্তি গ্রহণ করে, ধরো ইঞ্জিনকে আমরা যদি ই দিয়ে লিখি, এইভাবে প্রকাশ করা হয়, এখানে সোর্স আছে, সেখান থেকে কিছু পরিমাণ শক্তি গ্রহণ করে, এটা হলো উৎস। উৎস থেকে সে কিছু পরিমাণ শক্তি গ্রহণ করলো Q1, সেটাকে কাজে লাগিয়ে এটা ইঞ্জিন, তাপ ইঞ্জিন। তাকে কাজে লাগিয়ে সে কিছুটা বাহ্যিক কার্য করলো, W এক্সটার্নাল, এটা বাহ্যিক কার্য। বাহ্যিক কার্য সম্পাদন করলো। ওকে, এবার কখনোই উৎস থেকে গৃহীত তাপকে পুরোপুরি ভাবে বাহ্যিক কার্যে বা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতে পারে না। কিছু পরিমাণ শক্তি বিনষ্ট হয়, সে ছেড়ে দেয় Q2 পরিমাণ, যেখানে ছেড়ে দিচ্ছে সেটা হচ্ছে শোষক বা পরিপার্শ্ব। তো এইভাবে হিট ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু আমাদের বাস্তব জীবনে যখন কোনো একটা ইঞ্জিন বা এটা যে তার সিস্টেম, এই সিস্টেমটা যখন কোনো সোর্স থেকে কিছু পরিমাণ এনার্জি গেইন করলে, হিট এনার্জি, ইঞ্জিনটা কখনোই
তাকে সম্পূর্ণরূপে বাহ্যিক কার্যে রূপান্তরিত করতে পারবে না। অর্থাৎ কোনো ইঞ্জিনের এফিসিয়েন্সি 100% হতে পারে না। কিন্তু ফার্স্ট ল কি বলছে, কোনো সিস্টেমের এফিসিয়েন্সি অলওয়েজ 100% অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ এনার্জি বা শক্তি সংরক্ষণ নীতি অনুসারে গৃহীত শক্তিকে সম্পূর্ণরূপে তাপ শক্তিতে গৃহীত শক্তিকে কার্যে রূপান্তরিত করবে। যতখানি শক্তি সে গ্রহণ করবে পুরোটাই কার্যে রূপান্তরিত হবে। কিন্তু বাস্তবে কোনো সিস্টেম যে পরিমাণ শক্তি গেইন করবে সেই হিট এনার্জিকে সে কখনোই টোটালি মেকানিক্যাল এনার্জিতে বা যান্ত্রিক শক্তিতে বা যান্ত্রিক কার্যে রূপান্তরিত করতে পারবে না। ক্লিয়ার? দ্যাট ইজ এফিসিয়েন্সি অলওয়েজ লেস দ্যান 100%। কিছু পরিমাণ শক্তি নষ্ট হবে, সেটাই হচ্ছে শোষক, পরিবেশে ছেড়ে দিচ্ছে কিছু পরিমাণ শক্তি। তো এই হচ্ছে দুটো প্রধান কারণ যেখানে তাহলে ফার্স্ট তাপ প্রবাহের দিক ডিরেকশনটা এক্সপ্লেন করছে না। উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতায় যেতে পারে বটে, কিন্তু নিম্ন থেকে কি উচ্চ উষ্ণতায় কোনো তাপ আসতে পারে? কোনোভাবে হ্যাঁ পারে। সেকেন্ডটাও সেটাই ব্যাখ্যা করবে, কিভাবে পারে সেটা ব্যাখ্যা করবে। ঠিক আছে? আর একটা কি, কোনো সিস্টেমে যতখানি শক্তি গ্রহণ করলে তার কত পরিমাণ যা বাহ্যিক কার্য বা যান্ত্রিক কার্যে রূপান্তরিত হবে 100% হবে বলছে ফার্স্ট ল, কিন্তু বাস্তবে কখনো হয় না। তো এই দুটোই হচ্ছে প্রধান আমার ডিসপুট বলা যেতে পারে বা সীমাবদ্ধতা বলতে পারি ফার্স্ট লয়ের। এই দুটো কারণে আমরা সেকেন্ড ল বা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের অবতারণা করার প্রয়োজন হয়েছিল। ঠিক আছে? একটা হচ্ছে ডিরেকশন, তাপ প্রবাহের দিক, 2 নম্বর কত পরিমাণ শক্তি ট্রান্সফার হবে। এই দুটো থেকেই আমার তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র নিয়ে আসার প্রয়োজন হয়েছিল, যেখানে প্রথম সূত্র ব্যর্থ হচ্ছে যে বিষয়গুলো ব্যাখ্যা দিতে গিয়ে সেখানে প্রয়োজনীয়তা পড়ে যাচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। ওকে, আমরা সেকেন্ড ল পড়তে এখন আমাদের অনেক দেরি আছে, তার আগে আমরা বেশ কিছু জিনিস দেখে নেব, দেখে নেওয়ার পর সেকেন্ড লতে যাব। এরপর আমরা চলে আসি আমাদের নেক্সট। আমরা আশা করি ছবিটা পুরোটা ক্লিয়ার আসছে, এটাকে একটু নামিয়ে দিতে হবে। ঠিক আছে, পিওরলি কনসেপ্ট ভালো করে বুঝলেই শিখতে পারবে। তো সেই জন্য খুব ভালো করে শোনাও দরকার, কথাগুলো শুনবে এবং প্রয়োজনে আমার কথাগুলো লিখেও নেবে, কারণ সব কথা কিন্তু আমি বোর্ডে লিখি না, অনেক কথা মুখে বলি, সেই জন্য খুব ভালো করে মন দিয়ে শুনবে এবং লিখবে। এরপর চলে আসি আমাদের পরবর্তী টপিক, প্রত্যাবর্তক ও অপ্রত্যাবর্তক, রিভার্সিবল এন্ড ইরিভার্সিবল প্রসেস। খুব ভালো করে বুঝতে হবে। ধরো কোন একটা সিস্টেম এ স্টেটে আছে, কোন একটা সিস্টেম এ স্টেটে আছে, তাকে একটা স্টেট বি তে নিয়ে যাওয়া হবে। পি পাত কোনোভাবে বি স্টেটে নিয়ে গেল। এবার যদি ওই সিস্টেমটাকে আমরা কনসিডার করি, কথাগুলো লিখে নেবে, ওই সিস্টেমটাকে যদি আমরা কনসিডার করি, সে আবার তার প্রাথমিক অবস্থায় ফিরে আসুক, মানে কোথায়, এ স্টেটে ফিরে আসুক, সেটা অন্য কোথাও আসতে পারে। যদি ফিরে আসে সেক্ষেত্রে এই সিস্টেমটা যখন এ থেকে বি স্টেটে গেল বা বি থেকে স্টেটে ফিরে গেল, কি উপায় হবে? এ কিন্তু যখন এ থেকে বি তে যাচ্ছে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কনসিকিউটিভ কোয়াসি স্টেট বা ক্ষুদ্র ক্ষুদ্র স্টেটের মধ্যে দিয়ে
অতিক্রম করে যাচ্ছে। এটাকে আমরা কতগুলো স্টেটে ভাগ করতে পারি? অসীম ক্ষুদ্র অবকাশে ভেঙে নিলাম। সিমিলারলি যখন এ থেকে বিতে গেল তখন সে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র স্টেটের মধ্যে দিয়ে গেল। তো দেখো তোমরা ছবিটা, তো এই যে তারা অতি অতি ক্ষুদ্র অন্তর্বর্তী অবস্থা এগুলোকে বলা হয়েছে। অন্তর্বর্তী অবস্থাগুলোর মধ্যে দিয়ে তারা অতিক্রম করে এ থেকে বিতে গেল, আবার বি থেকে এতে ফিরে আসছে, তারও কিন্তু এগুলোকে বলা হচ্ছে বিপরীতমুখী অন্তর্বর্তী অবস্থা। তো এই যে অন্তর্বর্তী অবস্থাগুলো থেকে যখন এ থেকে বিতে গেল, তার স্টেট ভ্যারিয়েবল গুলো, অবস্থান অপেক্ষকগুলো যেভাবে পরিবর্তন হলো, ফিরে আসার সময়ও এই প্রত্যেকটি যে করসপন্ডিং কোয়াসিস্টেন্ট বা অন্তর্বর্তী অবস্থাগুলো আছে তাতে স্টেট ভ্যারিয়েবলগুলোর চেঞ্জ যদি একই রকম ভাবে ঘটে, এ থেকে বিতে যাওয়ার সময় তার স্টেট ভ্যারিয়েবলগুলো প্রত্যেকটা অন্তর্বর্তী অবস্থার যে স্টেট ভ্যারিয়েবলগুলো যেভাবে, বা স্টেট ভ্যারিয়েবল মানে কোনগুলো, প্রেসার, ভলিউম, টেম্পারেচার, অন্যান্য যে পরিবর্তকগুলো আছে, অপেক্ষকগুলো, সেগুলো যেভাবে পরিবর্তন হচ্ছে, সে ফিরে আসার সময় যদি একই রকমভাবে পরিবর্তন ঘটে, তখন সেই প্রক্রিয়াতে সিস্টেম এবং সারাউন্ডিং মানে সংস্থা এবং পরিপার্শ্ব মানে যেটা মহাবিশ্ব, তার কোনো পরিবর্তন যদি না ঘটে, সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে প্রত্যাবর্তক ক্রিয়া। তাহলে কি বললাম? যখন কোনো একটা সিস্টেমকে আমরা এ থেকে বিতে নিয়ে যাব, সে কতগুলি অন্তর্বর্তী অবস্থার মধ্যে দিয়ে অতিক্রম করবে, ফিরে আসার সময় সে কতগুলি অন্তর্বর্তী অবস্থা যদি কনসিডার করি তাকে ফিরে আসতে। যেমন একটা স্প্রিংকে খুব ধীরে ধীরে প্রসারিত করলাম, ধীরে ধীরে সংকুচিত করলাম, সে আবার আগের অবস্থায় ফিরে এলো। তার মানে এখানে যে স্টেটগুলো হবে, অন্তর্বর্তী অবস্থাগুলো, সেই এবং এই যে চেঞ্জ, যেমন একটা পিস্টনকে, একটা ঘর্ষণহীন পিস্টনকে একটা সিলিন্ডারের মধ্যে আটকে রেখেছি, দিয়ে ওটাকে আস্তে আস্তে সংকুচিত করলাম, আস্তে আস্তে প্রসারিত করলাম। তাহলে এক্ষেত্রে আমাদের সংকোচনের ক্ষেত্রে তার যে স্টেট ভেরিয়েবলগুলো, ইন্টারনাল এনার্জি, কতখানি হিট অ্যাবজর্ব করেছে অর রিজেক্ট করেছে, বা কতখানি ওয়ার্ক ডান করেছে, বা ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, ওয়ার্ক ডান টু দ্য সিস্টেম, দুটো ইকুয়াল অবশ্যই হবে। সেই ক্ষেত্রে তার স্টেট ভেরিয়েবলগুলো কোনো পরিবর্তন ঘটবে না, মানে ভ্যারিয়েবলগুলো। পাথ ফাংশন বা স্টেট ফাংশন দু রকম ফাংশন হবে, একটা হচ্ছে অবস্থানের উপর নির্ভর করে, একটা হচ্ছে পাথের উপর নির্ভর করে। তো এই স্টেট ভ্যারিয়েবলগুলো যদি পরিবর্তন না ঘটে, টোটাল যাওয়া এবং ফিরে আসা, তাতে কি হতে হবে? তার যে অন্তর্বর্তী অবস্থাগুলো আছে, সেখানে প্রত্যেকটা অন্তর্বর্তী অবস্থার ক্ষেত্রে স্টেট ভ্যারিয়েবলগুলোর যেভাবে চেঞ্জ হয়েছে, বিপরীতমুখী অন্তর্বর্তী অবস্থাতেও তার স্টেট ভ্যারিয়েবলগুলো যদি একই রকমভাবে পরিবর্তিত হয়, তখন সেই প্রক্রিয়াতে সিস্টেম এবং সারাউন্ডিংয়ের কোনো চেঞ্জ আমরা লক্ষ্য করতে পারি না, পরিবর্তন ঘটে না। তো এই প্রক্রিয়াকে বলা হচ্ছে প্রত্যাবর্তন। ঠিক আছে? তাহলে কোনো, তোমরা ডেফিনেশনটা বই থেকে পড়বে, আমি বিষয়টাকে একটুখানি ব্যাখ্যা করে লিখিয়ে দিচ্ছি। কোনো সিস্টেমকে এ স্টেট থেকে বি স্টেটে নিয়ে যাওয়ার পর যদি পুনরায় এই স্টেটে ফিরিয়ে আনা হয়,
সেক্ষেত্রে এ থেকে বি তে যাওয়ার সময় মধ্যবর্তী অবস্থাগুলিতে অবস্থার অপেক্ষকগুলির যে রূপ পরিবর্তন ঘটে বি থেকে এ তে ফিরে আসার সময় অপেক্ষকগুলির বিপরীতমুখী সমপরিমাণ যাওয়ার সময় স্টেট ভ্যারিয়েবল গুলো যেমন চেঞ্জ হলো ফেরার সময় পরিবর্তনটা এক কিন্তু বিপরীতমুখী ঘটে সেক্ষেত্রে সংস্থা ও পরিপার্শ্বের কোনো পরিবর্তন ঘটে না। ঠিক আছে, সেই ক্ষেত্রে সংস্থা এবং পরিপার্শ্বে কোনো পরিবর্তন ঘটে না এবং সংস্থা পরিপার্শ্বে মানে কি, যাওয়ার সময় যতটা কার্য করলো ততখানি রিটার্ন পেল। যেমন একটা সিস্টেমকে কিছু পরিমাণ গ্যাসকে একটা ঘর্ষণহীন পিস্টন এর সাহায্যে আবদ্ধ রেখেছি, এটাকে আমরা ধীরে ধীরে গ্যাসটাকে সংকোচন করলাম, কার্য করলাম, খুব ধীরে ধীরে করছি, তাহলে উষ্ণতার পরিবর্তন হবে না। সমষ্ণ প্রক্রিয়া যদি করি, খুব ধীরে ধীরে এটাকে সংকোচন করলাম, আবার ধীরে ধীরে প্রসারণ করলাম, তাহলে সংকোচনের ক্ষেত্রে গ্যাসের উপর কার্য, প্রসারণের ক্ষেত্রে গ্যাস দ্বারা কার্য। প্রথমটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ক আর দ্বিতীয়টা হলো মানে প্রসারণের ক্ষেত্রে পজিটিভ ওয়ার্ক। নেট ওয়ার্কটা ঘটে না, সেক্ষেত্রে মনে রাখতে হবে ডেল্টা কিউ জিরো, ডেল্টা ইউ জিরো, ডেল্টা ডাব্লিউ জিরো। এই প্রক্রিয়াই হচ্ছে প্রত্যাবর্তক প্রক্রিয়া। ঠিক আছে, তো সমষ্ণ প্রক্রিয়াটাকে আমরা বলতে পারি যদি সংকোচন করি এবং প্রসারণ করি, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই প্রত্যাবর্তক ক্রিয়া। এবং মনে রাখতে হবে এই প্রক্রিয়াটা কেমন হবে। এক নম্বর প্রক্রিয়াটি হবে যেটা আমরা বলছি
তাহলে এই ঘটে তখন তাকে বলে এটাই হলো প্রত্যাবর্তক। এটা লিখিনি কথাটা একবারও, তাই লিখিনি, এটাই হলো প্রত্যাবর্তক ক্রিয়া। তাহলে প্রত্যাবর্তক ক্রিয়ার ক্ষেত্রে সিস্টেম সারাউন্ডিং এর পরিবর্তন ছাড়াই কোন একটা সংস্থা প্রাথমিক অবস্থা থেকে অন্তিম অবস্থায় গিয়ে আবার একই অবস্থায় ফিরে আসতে পারে। সেক্ষেত্রে সংস্থা এবং পরিবেশের কোনো পরিবর্তন হবে না। প্রক্রিয়াটি হবে আপাত ধীর, কোয়াসি স্ট্যাটিক, আপাত স্থির বলতে পারি। আপাত স্থির মানে এই চেঞ্জগুলো এতটাই স্লো, কোয়াসি স্টেটগুলো একটা অন্তর্বর্তী অবস্থা থেকে কোয়াসি স্টেট থেকে কোয়াসি স্টেট, একটা কোয়াসি স্টেট থেকে পরবর্তী কোয়াসি স্টেটে যখন যাচ্ছে তার ভেরিয়েবলগুলোর চেঞ্জটা খুবই নগণ্য। সেই জন্য আপাত স্থির এবং ধীর গতি সম্পন্ন, স্লো প্রসেস। আপাত স্থির মানে স্টেট ভ্যারিয়েবলগুলোর এতটাই স্লো যে স্টেট ভ্যারিয়েবলগুলোর চেঞ্জ প্রায় হয়নি বললেই চলে। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। আর এখানে কোনো বাধা প্রদানকারী বল থাকবে না, কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষী বল থাকবে না। দ্যাট ইজ কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষী বল ক্ষেত্রে বদ্ধপথে কৃতকার্য একটি প্রত্যাবর্তক ক্রিয়ার উদাহরণ। কারণ আমরা জানি সংরক্ষী বল ক্ষেত্রে বদ্ধপথে কৃতকার্য কত হয়? 0 হয়, তাই তো? কার্যক্ষমতা শক্তিতে লিখেছি। তার মানে সেটা হচ্ছে প্রত্যাবর্তক ক্রিয়া বা রিভার্সিবল প্রসেসের একটা উদাহরণ। এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। দ্যাট ইজ আপাত স্থির বা কোয়াসি স্ট্যাটিক প্রসেস, কোয়াসি স্ট্যাটিক প্রসেস, কোয়াসি স্ট্যাটিক প্রসেস। আপাত স্থির কেন? এই প্রক্রিয়াটা এতটাই স্লো যে একটা স্টেট থেকে কোয়াসি স্টেট থেকে পরবর্তী কোয়াসি স্টেটে যখন যাচ্ছে তার স্টেট ভেরিয়েবলগুলোর চেঞ্জটা নেগলিজেবল, মানে খুবই ধীর গতি সম্পন্ন। যেহেতু আমরা এগুলোকে অসীম ক্ষুদ্র অবকাশে ভেঙে নিয়েছি, ছোট ছোট অংশে অন্তর্বর্তী অবস্থাগুলোকে, তাহলে ফেরা যাওয়ার সময় স্টেট ভ্যারিয়েবলগুলোর চেঞ্জ, আসার সময় চেঞ্জ, নেট চেঞ্জ, নেট টোটাল এ থেকে বিতে চেঞ্জ আর বি থেকে এতে চেঞ্জ, তারা কেমন হবে? অবশ্যই বিপরীতমুখী হবে। সেই জন্য মোট পরিবর্তন 0। এখানে টোটাল, যেমন এক্সাম্পলের মধ্যে বলতে পারি, যেমন একটা ঘর্ষণহীন, আমরা যদি কোনো একটা পিস্টন দিয়ে গ্যাসকে সংকোচন এবং প্রসারণ করি ধীরে ধীরে, তার ফলে স্টেট ভ্যারিয়েবলগুলোর নেট চেঞ্জ 0। তারপরে কোনো স্প্রিংকে খুব ধীরে ধীরে প্রসারণ করলাম, ধীরে ধীরে সংকোচন করে আগের অবস্থায় ফিরে আনলাম, তাহলে নেট ওয়ার্ক ডান 0। কোনো কনজারভেটিভ ফোর্স ফিল্ডে সংরক্ষী বল ক্ষেত্রে বদ্ধপথে কৃতকার্য করলাম, নেট ওয়ার্ক ডান 0। সংরক্ষী বল ক্ষেত্র যেমন ধরো কোনো একটা কুলম্ব ফোর্সের এগেনস্টে যদি কোনো একটা ইলেকট্রন ঘোরে, যখন ইলেকট্রনটা ঘুরছে, বা কোনো গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ডে কোনো একটা গ্রহ ঘুরছে সূর্যকে কেন্দ্র করে, সেখানে কিন্তু কার্যহীন বল, দ্যাট ইজ কার্যহীন মানে কার্যটা বদ্ধপথে কৃতকার্য 0। অর্থাৎ এটাকে আমরা বলতেই পারি এগুলো সবই রিভার্সিবল প্রসেসের এক্সাম্পল। ওকে, তো এই হচ্ছে রিভার্সিবল। এরপর ইরিভার্সিবল প্রসেস মানে ঠিক উল্টো, যেখানে যখন সিস্টেমটা একটা স্টেট থেকে অন্য স্টেটে যাবে এবং প্রাথমিক অবস্থায় আবার ফিরে আসবে, সেক্ষেত্রে সিস্টেম এবং সারাউন্ডিং এর পরিবর্তন অবশ্যই ঘটবে। পরিবর্তন অবশ্যই ঘটবে। যেমন একটা ধরো অমসৃণ নততল আছে, অমসৃণ নততলে একটা বস্তুকে
আমরা ছেড়ে দিলাম, নেমে এলো, তাকে আবার উপরে দিয়ে গেলাম, কিংবা ঠেলে দিলাম, ভি বেগে ঠেলে দিলাম, সে গেল একদম উপরে। যখন উপরে উঠছে যখন mg sin থিটা ফ্রিকশন দুটো নিচের দিকে, বাধা বল দুটো। আবার নেমে আসার সময় mg sin থিটা নিচে, ফ্রিকশন উপরে। তাহলে দু ক্ষেত্রে কার্য কি ইকুয়াল হবে? কখনোই হবে না। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কনজারভেশন অফ এনার্জি, শক্তি সংরক্ষণ খাটছে না। মানে যত এনার্জি নিয়ে পাঠিয়েছিলাম, যত গতিশক্তি নিয়ে পাঠিয়েছিলাম, সেই শক্তি নিয়ে কিন্তু ফিরে আসছে না, লস হচ্ছে। তার মানে এখানে অবশ্যই বাধা প্রদানকারী বল থাকবে। কিংবা কোনো স্প্রিংকে যদি হঠাৎ প্রসারিত করি, কিংবা যে একটু বলছিলাম আমরা যখন তড়িৎ প্রবাহের সাহায্যে কোনো একটা বাল্বকে জ্বালাচ্ছি, জুল ক্রিয়া, এগুলো প্রত্যেকটাই হচ্ছে নন বা ইরিভার্সিবল প্রসেস বা অপ্রত্যাবর্ত ক্রিয়া। তো যে ক্ষেত্রে বর্ধপথে যখন কোনো একটা সিস্টেমকে তার একই স্টেটে ফিরিয়ে আনবো, সেক্ষেত্রে সংস্থা এবং পরিপাশ উভয়েরই কিছু পরিবর্তন ঘটবে। ওকে, এক্ষেত্রে কখনোই নেট ওয়ার্ক ডানটা জিরো হবে না। অসংরক্ষী বল ক্ষেত্র যেমন সান্দ্রতা, ঘর্ষণ বল, এইসবগুলোর ক্ষেত্রে যে কৃতকার্য হয়ে থাকে, বা এই বলগুলোর ক্ষেত্রে যে কৃতকার্য হয়, এইগুলোই হচ্ছে আমার, বা যে প্রক্রিয়াগুলো ঘটে, এগুলোই হচ্ছে অপ্রত্যাবর্তক ক্রিয়া বা ইরিভার্সিবল প্রসেস। তাহলে অপ্রত্যাবর্তক ক্রিয়ার ক্ষেত্রে কখনোই এনার্জি কনজার্ভ হবে না। তাহলে যে প্রক্রিয়ায় কোনো সিস্টেমকে প্রাথমিক অবস্থা থেকে, প্রাথমিক অবস্থা মানে এ স্টেট থেকে কতগুলি অন্তর্বর্তী অবস্থার মধ্য দিয়ে নিয়ে গিয়ে অন্তর্বর্তী অবস্থার মধ্যে দিয়ে নিয়ে গিয়ে পুনরায় প্রাথমিক অবস্থায় ফিরিয়ে আনা হয়, ফিরিয়ে আনার ফলে সংস্থা ও পরিপার্শ্বের মানে মহাবিশ্বের পরিবর্তন ঘটে, সেটি হলো অপ্রত্যাবর্ত যেমন জুল ক্রিয়ার সান্দ্রতা, ঘর্ষণ বল দ্বারা কার্য, কোন
কোনো স্প্রিং এর হঠাৎ প্রসারণ ঘর্ষণযুক্ত নততলে কোনো বস্তুকে গতিশীল করে প্রাথমিক অবস্থায় ফিরিয়ে আনা এরকম অসংখ্য উদাহরণ আছে। লেখাগুলো ক্লিয়ার আছে? প্রাথমিক অবস্থায় ফিরিয়ে আনা। তো এরকম অসংখ্য ঘটনা, যেমন ধরো তেজস্ক্রিয় যে ক্ষয়গুলো ঘটে, আলফা গামা তেজস্ক্রিয় বিঘটন, এই সবই হচ্ছে বাস্তবে অসংখ্য প্রক্রিয়া যেখানে অপ্রত্যাবর্তক, যেখানে শক্তির সংরক্ষণ নীতি মেনে চলে না, যেখানে বদ্ধপথে কৃতকার্য শূন্য হয় না। এক্ষেত্রে শক্তি সংরক্ষণ রাখবে না, ওয়ার্ক ডান বদ্ধপথে, দ্যাট ইজ নন কনজারভেটিভ ফোর্স ফিল্ড, কৃতকার্য সবসময় জিরোতে বড় হয়। এটাই হচ্ছে অপ্রত্যাবর্তক ক্রিয়া, যেখানে শক্তির পুনরুদ্ধার করা যায় না, শক্তিকে রিটার্ন পাওয়া যায় না। যতক্ষণ শক্তি দিলাম তার সম্পূর্ণরূপে ফিরিয়ে আনা যাবে না। এই কথাটা অনেক বইতে লেখে থাকে। শক্তির পুনরুদ্ধার মানে বুঝতেই পারলাম কেন শক্তির পুনরুদ্ধার, মানে যতটাই না কার্য করলাম ফিরে পেলাম, দ্যাট ইজ এনার্জি। পুনরুদ্ধার হচ্ছে প্রত্যাবর্তকে, আর যেখানে রিটার্ন পাওয়া যাবে না, পুরোপুরি পাওয়া যাবে না, কিছুটা পাওয়া যাবে, সেটা হচ্ছে ইরিভার্সিবল প্রসেস। ওকে, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। তো প্রত্যাবর্তক বা প্রত্যাবর্তক ক্রিয়া কি, এর শর্ত কি, বিষয়গুলো আমরা পড়ে নিলাম। এবং মনে রাখতে হবে এটি হচ্ছে দ্রুত, আগেটা ছিল ধীর গতিতে ঘটবে, এটা হচ্ছে খুব কিন্তু অপ্রত্যাবর্তক ক্রিয়া যেটা, সেটা কিন্তু দ্রুত, মানে রুদ্ধতাপ সংকোচন প্রসারণ, এটা বলতে পারি। যেমন এক্সাম্পল একটা দিতে পারি, রুদ্ধতাপীয়, এটা লিখে দিয়ে বলি, রুদ্ধতাপীয় সংকোচন ও প্রসারণ, দ্যাট ইজ ইরিভার্সিবল প্রসেস। এই হচ্ছে প্রত্যাবর্তক এবং অপ্রত্যাবর্তক ক্রিয়া। এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী আলোচনার বিষয়, যেটা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রের আমরা পড়ব দুটো বিবৃতি। প্রথমটা হচ্ছে ক্লসিয়াস, যেটা ফার্স্ট লয় জুলের সূত্রকে যিনি মডিফাইড করেছিলেন, ক্লসিয়াস। প্রথম হচ্ছে ক্লসিয়াসের বিবৃতি। ফার্স্ট ল কি বলেছিল? ফার্স্ট ল ডিরেকশন, তাপ প্রবাহের দিক ব্যাখ্যা করেনি, সেটা এই ক্লসিয়াস সেকেন্ড লতে প্রথম বলেন, কোনো যন্ত্র নিজে থেকে কখনোই শীতল বস্তু থেকে উষ্ণ বস্তুতে তাপ সরবরাহ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত
বাহ্যিক কার্য সম্পাদন করা হবে। বাহ্যিক কার্য সম্পাদন ছাড়া কোনো যন্ত্র নিজে থেকে শীতল বস্তু থেকে উষ্ণ বস্তুতে তাপ সরবরাহ করতে পারবে না, অর্থাৎ তাপ নিজে থেকে কখনোই শীতল বস্তু থেকে উষ্ণ বস্তুতে যেতে পারে না। বাহ্যিক কার্য সম্পাদন ছাড়া কোনো যন্ত্র নিজে থেকে শীতল বস্তু থেকে তাপকে উষ্ণ বস্তুতে স্থানান্তরিত বাহ্যিক কার্য সম্পাদন ছাড়া কোনো যন্ত্র নিজে থেকে শীতল বস্তু থেকে তাপকে উষ্ণ বস্তুতে স্থানান্তরিত করতে পারে না। অর্থাৎ তাপ শক্তি নিজে শীতল বস্তু থেকে উষ্ণ বস্তুতে স্থানান্তরিত হয় না। এবার এখানে ডিরেকশনটা পেয়ে গেলাম। তাপ নিজে থেকে যেতে পারবে কোথায়? উষ্ণ থেকে শীতল বস্তুতে। কখনোই শীতল বস্তু থেকে উষ্ণ বস্তুতে যেতে পারবে না যদি যন্ত্রের দ্বারা যন্ত্রের উপর বাইরে থেকে কার্য করা হয়। বাইরে থেকে যদি বাহ্যিক কাজ আমরা করি তবেই শীতল বস্তু থেকে তাপ নির্গত হবে এবং সেটা স্থানান্তরিত হবে উষ্ণ বস্তুতে, যেটার কাজ যে কাজটা করে হিমায়ক বা রেফ্রিজারেটর। শীতল বস্তু থেকে তাপ বার করে সেটাকে আরো বেশি শীতল করে দেয়। সেকেন্ড বিবৃতি প্ল্যাঙ্কের। এটা কি বলছে? কোন ইঞ্জিন, হিট ইঞ্জিন উৎস থেকে গৃহীত তাপকে কখনোই সম্পূর্ণরূপে বাহ্যিক কার্যে রূপান্তরিত করতে পারবে না। যেটা কি সেকেন্ড যে সীমাবদ্ধতা ছিল, কতখানি তাপ বাহ্যিক কার্যে রূপান্তরিত হবে, সেটা কি বলছে? কোনো হিট ইঞ্জিন বা তাপ ইঞ্জিন নিজে থেকে কখনোই উৎস থেকে যে পরিমাণ তাপ শক্তি গ্রহণ করবে তাকে সম্পূর্ণরূপে বাহ্যিক কার্যে রূপান্তরিত করতে পারবে না। অর্থাৎ এক কথায় বলতে গেলে কোনো ইঞ্জিনের কর্মদক্ষতা কখনো 100% হতে পারে না, যেটা আমি আগে বলে দিয়েছি। কোনো, আরো ভালো করে বললে, এমন কোনো তাপ ইঞ্জিন তৈরি করা যাবে না বা সম্ভব নয় যা উৎস থেকে গৃহীত তাপকে সম্পূর্ণরূপে বাহ্যিক কার্যে রূপান্তরিত করতে পারে। অর্থাৎ কোনো
তাপ ইঞ্জিনের কাজ কি? তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা। আমরা এরপর ইঞ্জিনটা করব। অর্থাৎ কোন তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা সর্বদা less than 100%। কিছু পরিমাণ শক্তি নষ্ট হবেই, পুরোপুরি শক্তি রূপান্তরিত হতে পারবে না। ঠিক আছে, তাহলে প্রথমটা কি? বাইরে থেকে কার্য না করলে কোনো যন্ত্র নিজে থেকে শীতল বস্তুতে উষ্ণ বস্তুতে তাপ স্থানান্তর করতে পারবে না, অর্থাৎ তাপ নিজে থেকে কখনোই শীতল বস্তু থেকে উষ্ণ বস্তুতে যাবে না। সেকেন্ড ল কি? দ্বিতীয় ভার্সন, এমন কোনো হিট ইঞ্জিন আমরা তৈরি করতেই পারবো না যে উৎস থেকে যতটা তাপ গ্রহণ করলো তাকে পুরোপুরিভাবে বাহ্যিক কার্যে রূপান্তরিত করতে পারে। অর্থাৎ এক কথায় বলতে গেলে কি, কোনো হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি অলওয়েজ লেস দ্যান 100%। ওকে, এই দুটোই হচ্ছে আমাদের বিবৃতি, মনে রাখতে হবে। যে কথা লিখে দিলাম এটাই তোমরা পড়বে এবং বুঝে নেওয়ার, একদম সহজ ভাষায় লিখেছি, আশা করি বুঝতে পারবে। এরপর চলে আসি আমাদের নেক্সট আলোচনা, হিট ইঞ্জিন। ইঞ্জিনের কি কি পার্ট থাকে, তার এফিসিয়েন্সি কি করে ক্যালকুলেট করে নিয়ে আমরা চলে যাব আইডিয়াল হিট ইঞ্জিন বা রিভার্সিবল প্রক্রিয়া যে ইঞ্জিন কাজ করে, যেটা ফরাসি যন্ত্রবিদ কার্নট প্রস্তুত করেছিলেন, সেটাকে আইডিয়াল হিট ইঞ্জিন বলা যায়, সেটা আমরা দেখে নেব। নেক্সট আমাদের আলোচনা তাপ। খুব ভালো করে বুঝবে, একটা হিট ইঞ্জিনের কাজ কি? তাপ শক্তিকে রূপান্তরিত করবে যান্ত্রিক শক্তিতে। যান্ত্রিক শক্তি মানে যান্ত্রিক কাজ। যে ব্যবস্থার সাহায্যে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা যায় সেটাকে বলা হচ্ছে হিট ইঞ্জিন। একটা হিট ইঞ্জিনের তিনটে পার্ট থাকে। এক হচ্ছে সোর্স বা তাপের উৎস, সবসময় উচ্চ উষ্ণতা। 2 নম্বরটা হচ্ছে সিঙ্ক, তাপের শোষক। যে তাপটা বিনষ্ট হবে সেটা পরিবেশ হতে পারে। যেমন আমরা দেখো যখন গাড়ি চালাই, আমরা সবাই দেখেছি, যখন গাড়ি চালাই ইঞ্জিনটা গরম হয়ে যায়, মানে সেই হিট এনার্জিটা কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে পরিবেশে। তাহলে সেই হিট ইঞ্জিনটাকে, যে হিটটা পেট্রোল ভরলাম গাড়িতে, আমরা কিছুটা গেলাম, দেখলাম ইঞ্জিনটা গরম হয়ে গেছে, তাহলে সেই যে তাপটা উৎপন্ন হলো সেই তাপটা কিন্তু নষ্ট হচ্ছে। তাহলে সেই তাপটা কোথায় যাচ্ছে? পরিপার্শ্ব বা মহাবিশ্বে ছড়িয়ে পড়ছে। তাহলে সেটাই হচ্ছে সিঙ্ক, শোষক। আর 3 নম্বর হচ্ছে, এই দুটো পার্ট, আর একটা হচ্ছে এক্সটার্নাল ওয়ার্ক বা বাহ্যিক কাজ। বাহ্যিক কার্য যে করবে, বাহ্যিক যেটা কার্য সম্পাদনকারী বস্তু, একটা তো ইঞ্জিন থাকবে। তাহলে কেমন হচ্ছে ছবিটা আঁকবো, কেমন ছবিটাই বানাবো। দিস ইজ সোর্স। সোর্সের টেম্পারেচার T1, তাপ উৎসের উষ্ণতা হলো T1। আর মনে রাখতে হবে এদের তাপগ্রাহিতা অসীম ধরা হয়। এদের তাপগ্রাহিতাকে আমরা ধরবো অসীম। ঠিক আছে, কেন অসীম ধরা হয়? আমরা জানি Q ইকুয়ালস টু ms ডেল্টা T। তো ms যদি ইনফাইনাইট হয়, তাহলে সোর্স থেকে কিছু পরিমাণ যদি আমরা তাপ নিই, Q যদি
গ্রেটার দেন 0 হয়, তাহলে ms যদি ইনফাইনাইট হয় তাহলে ডেল্টা টি কিন্তু 0। অর্থাৎ সোর্স থেকে কিছু পরিমাণ তাপ নিলে তার উষ্ণতার পরিবর্তন হবে না, মানে T1 টা কনস্ট্যান্ট। সিমিলারলি সিঙ্ক যখন কিছু পরিমাণ তাপ গ্রহণ করবে, তার ms টা যদি ইনফাইনাইট ধরে নিই তাহলে তার উষ্ণতার পরিবর্তন হবে না তাপ গ্রহণ করলে। তাহলে সোর্স থেকে তাপ নিলাম, সিঙ্কে ছেড়ে দিল, পরিপার্শ্বে ছেড়ে দিল, তাহলে এই যে গৃহীত তাপ, তাদের তাপবাহিতাকে যদি অসীম ধরি তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে তাপ বর্জনের ফলে বা তাপ গ্রহণের ফলে সোর্স বা সিঙ্কের টেম্পারেচারটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকছে। এটা আমাদের সেই জন্য তাপবাহিতাকে অসীম ধরা হয়। এইখানে থাকলো ইঞ্জিন, এইখানে থাকলো সিঙ্ক। সিঙ্কের টেম্পারেচার T2 আর অলওয়েজ T1 গ্রেটার দেন T1 T2 কনস্ট্যান্ট থাকে। তাহলে কি হলো, সোর্স থেকে কিছু পরিমাণ তাপ গ্রহণ করলো, সিঙ্কে ছেড়ে দিল, কতখানি তাপ গ্রহণ করলো, ধরলাম এখানে Q1 পরিমাণ তাপ গ্রহণ করেছে, আর এখানে ছেড়ে দিয়েছে Q2, দ্যাট ইজ লস। আর ইঞ্জিনটা Q1 পরিমাণ শক্তি গ্রহণ করেছে, গৃহীত শক্তি, আর সোর্স থেকে ছেড়ে দিয়েছে এটা হচ্ছে বর্ধিত শক্তি। আর বাহ্যিক কার্য করেছে W। ছবিটা ক্লিয়ার আসছে আশা করি। বাহ্যিক। তাহলে দেখো এখানে Q1 এলো, এখানে এক্সটার্নাল ওয়ার্ক হলো W, বাকিটা ছেড়ে দিল। তাহলে আমরা লিখতে পারি Q1 W প্লাস Q2। তার মানে যতখানি শক্তি সে সোর্স থেকে গ্রহণ করলো তার একটা অংশ বাহ্যিক কার্য সম্পাদন করলো, বাকিটা নষ্ট হলো, পরিবেশে ছেড়ে দিল। তাহলে যতখানি এনার্জি আমরা দেবো তার পুরোপুরি বাহ্যিক কার্য হলো না। Q2টা যদি 0 হয়, অ্যাকর্ডিং টু ফার্স্ট ল কি বলেছে, যতখানি গ্রহণ করবে পুরোটাই বাহ্যিক কার্যে রূপান্তরিত করবে, মানে Q2 0, মানে তাপ শক্তির অপচয় 0, কিন্তু সেটা কখনো বাস্তবে সম্ভব নয়। তাহলে এখান থেকে ওয়ার্ক ডান পেয়ে গেলাম কত, তাহলে ওয়ার্ক ডান হচ্ছে Q1 মাইনাস Q। এবার তাহলে এর কর্মদক্ষতা তাহলে কত হলো, তাহলে এটা কার্য, মানে কর্মদক্ষতা তাহলে কত হবে, কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি সমান বাহ্যিক কার্য বাই গৃহীত তাপ ইনটু 100। দেন এফিসিয়েন্সি চলে এলো, বাহ্যিক কার্য হচ্ছে Q1 মাইনাস Q2, কতখানি তাপ গ্রহণ করেছে Q1 ইনটু 100। এটাকে আমরা ভেঙে লিখলে এটাটা আসছে 1 মাইনাস Q2 বাই Q1 ইনটু 100। দ্যাট ইজ দ্য এফিসিয়েন্সি। এটাই হচ্ছে কর্মদক্ষতা বা এফিসিয়েন্সির গাণিতিক রূপ। তাহলে এটাই হচ্ছে ইঞ্জিনের কর্মদক্ষতা বা এফিসিয়েন্সির গাণিতিক রূপ। এরপর আমরা যেটা আলোচনা করব আইডিয়াল হিট ইঞ্জিন বা আদর্শ আমাদের তাপ ইঞ্জিন, যেটা বলে কার্নট ইঞ্জিন। কার্নট ইঞ্জিন হচ্ছে আইডিয়াল একটা হিট ইঞ্জিন। ফরাসি যন্ত্রবিদ কার্নট এটা
তৈরি করেন, দেখা যায় দুটি নির্দিষ্ট উষ্ণতার মধ্যে ক্রিয়াশীল একটি ইঞ্জিনের যে কর্মদক্ষতা হয় তার মধ্যে কার্নোট ইঞ্জিনের এফিসিয়েন্সি সবচেয়ে বেশি। এটা আমরা ম্যাথমেটিক্যালি দেখা যায়। কার্নোট ইঞ্জিন এটা কি প্রক্রিয়ায় কাজ করে? সাইক্লিক প্রক্রিয়ায় কাজ করে, আবর্ত প্রক্রিয়ায় কাজ করে এবং প্রত্যাবর্তক ক্রিয়ার মাধ্যমে সে একটা স্টেট থেকে শুরু করে আবার আগের স্টেটে ফিরে আসে। খুব ভালো করে বুঝবে এবং এখানে সূচক চিত্রের সাহায্যে কার্নোট ইঞ্জিনের অনেক বড় ক্যালকুলেশন আমরা এবার দেখতে চলেছি। তো কেমন? তাহলে এটা হচ্ছে আদর্শ তাপ ইঞ্জিন, যার কর্মদক্ষতা নির্দিষ্ট উষ্ণতার উৎস ও শোষকের মধ্যে। তাহলে উৎস শোষকের টেম্পারেচার কেন কনস্ট্যান্ট থাকে? কারণ এদের তাপগ্রহিতা অসীম ধরা হয়। এটা খুব ভালো করে মনে রাখবে। নির্দিষ্ট উষ্ণতার উৎস শোষকের মধ্যে ক্রিয়াশীল যে কোনো তাপ ইঞ্জিন অপেক্ষা বেশি। আর এটা আবর্ত প্রক্রিয়ায় কাজ করে। একটা আবর্ত প্রক্রিয়া আমরা দেখব কেন আবর্ত, এবং এখানে যে প্রক্রিয়াটা হবে প্রত্যাবর্তন, সেই জন্য আদর্শ প্রত্যাবর্তক ক্রিয়ার মাধ্যমে সে আবার আগের অবস্থায় ফিরে আসবে। দেখি আমরা ছবিটা। তো প্রথমে কিছু পরিমাণ গ্যাসকে আমরা পিস্টনের সাহায্যে আবদ্ধ রেখেছি। যার প্রেসার P1, ভলিউম V1, টেম্পারেচার T1। প্রথমে কিছু পরিমাণ গ্যাসকে আবদ্ধ রেখেছি। যে গ্যাসের চাপ P1, আয়তন V1 এবং উষ্ণতা T1। এবার প্রথম আমরা স্টেপ 1 চারটে পর্যায়ে, প্রথম পর্যায়ে সমষ্ণ প্রসারণ। সমষ্ণ প্রসারণ এর মাধ্যমে, আচ্ছা একটা কাজ করি, পিস্টনটাকে একটু নিচে রাখি, তাহলে আমাদের বোঝাতে অসুবিধা হবে। পিস্টনটা এখানে আছে। তো প্রথমে যে পিস্টনের সাহায্যে আটকে রেখেছি, তার ফলে এখানে গ্যাসের চাপ P1, ভলিউম V1, টেম্পারেচার T1 ক্লিয়ার আসছে। এবার সমষ্ণ প্রসারণ মানে পিস্টনটা উপর দিকে যাবে। তাহলে সেটা কেমন হবে? জায়গাটা ঠিক করে রাখতে হবে। এটা হচ্ছে 1 নম্বর। প্রসারণ মানে পিস্টনটা একটু উপরে চলে গেছে। সমষ্ণ মানে টেম্পারেচার কনস্ট্যান্ট। তাহলে তখন 2 নম্বর ক্ষেত্রে প্রসারণের পর 2 তে এসছে, তখন প্রেসার হয়েছে P2, ভলিউম হয়েছে V2, টেম্পারেচার কিন্তু T1 আছে। কেন T1? কারণ সমষ্ণ উষ্ণতা স্থির। এখানেও T1, এখানেও T1। তাহলে এটা পর্যায় 1। পর্যায় 1। দ্বিতীয় পর্যায়ে কি? রুদ্ধতাপ প্রসারণ। ওকে, রুদ্ধতাপ প্রসারণ করেছে, তাহলে পিস্টনটা আরো উপরে যাবে। এখান থেকে আরো উপরে, মানে এরকম জায়গায় চলে গেছে।
এখানে তাপ গ্রহণ করেছে Q1, কারণ সমস্ত প্রক্রিয়ায় তাপ গ্রহণ করে, বাহ্যিক কার্য সম্পাদন করে, কিন্তু আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় না, উষ্ণতা স্থির থাকে। আচ্ছা, এখানে কোনো তাপ গ্রহণ করলো না। আচ্ছা, কার্যগুলো আমরা পরপর আসবো। এক্ষেত্রে কার্য বললাম W1, গৃহীত তাপ Q1, সোর্স থেকে Q1 তাপ নিয়েছে, কার্য করেছে W1, দিয়ে এই স্টেটে চলে গেছে। এখানে গিয়ে প্রসারণ হয়েছে, তখন প্রেসার হয়েছে P3, ভলিউম V3, টেম্পারেচার T2। কেন T2? রুদ্ধতাপ প্রসারণে কি হয়, গ্যাসের উষ্ণতা হ্রাস পায়, মানে T1 থেকে কমে T2 হয়ে গেছে, এটা হচ্ছে 3, তাহলে পর্যায় 2। এবার চলে আসি নেক্সট, এখানে আছে সমষ্ণ সংকোচন। এবার নিচে নামবে, তিন নম্বর পর্যায়ে কি, সমষ্ণ প্রক্রিয়ায় সংকুচিত করা হচ্ছে। সমষ্ণ সংকোচন, এবং এটা পর্যায় 3, থার্ড স্টেপ। সমষ্ণ প্রক্রিয়ায় করেছি, তার জন্য সংকোচনের ক্ষেত্রে তাপ বর্জন করে, Q2 তাপ ছেড়েছে, মাইনাস হয়েছে, কার্য হচ্ছে W2। ওকে, এখানে প্রেসার হয়েছে P4, এখানে লিখে দিলাম ভলিউম V4, টেম্পারেচার কিন্তু T2। কেন? প্রক্রিয়াটা কি প্রক্রিয়া? সমষ্ণ। তাহলে সমষ্ণ প্রসারণ থেকে 1 থেকে 2 এ গেল, 2 থেকে 3 এ, 3 থেকে গেল 4, সমষ্ণ সংকোচন। এরপর রুদ্ধতাপ সংকোচন করে তাকে আবার আগের স্টেটে নিয়ে চলে আসা হচ্ছে। রুদ্ধতাপ সংকোচন, এটা হলো পর্যায় 4। তাহলে হলো কিনা সাইক্লিক, একই জায়গায় ফিরে আসছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের টোটাল প্রসেস, 4টে পর্যায়। তো আমরা এই যে 4টে পর্যায় দেখলাম, এটাকে আমরা গ্রাফিক্যালি দেখবো এবং কার্যগুলো বার করব, সূচক চিত্র। তাহলে দেখো, কেমন হলো, এদিকে ভলিউম, এদিকে প্রেসার। তাহলে প্রথম এইখানে ছিল, ছবিটা ভালো করে বুঝবে, এটা 1 নম্বর, এটা ছিল P1, এটা ছিল V1। এই স্টেপ থেকে সমষ্ণ প্রসারণ করেছে, এখানে এসেছে ট্যাগ Q পরিমাণ তাপ গ্রহণ করবে, সমষ্ণ প্রসারণ করে এলো 2 তে। এরপর রুদ্ধতাপ প্রসারণ স্লোপ বেশি, তাহলে এখানে টেম্পারেচার T1, এখানে টেম্পারেচার T1, কারণ সমষ্ণ প্রক্রিয়া। 2 নম্বর রুদ্ধতাপ প্রসারণ, এখানে কৃতকার্যটা হিসেব করব, গৃহীত তাপ নেই, রুদ্ধতাপ প্রক্রিয়া। তাহলে এখানে টেম্পারেচার হচ্ছে T2, আচ্ছা কোঅর্ডিনেট করে লিখি, এটা হচ্ছে V2, এটা হলো V3, এদিকে আছে প্রেসার P2, এদিকে প্রেসার P3। তাহলে কত দূর এলাম? 3 অবধি। এবার আছে সমষ্ণ সংকোচন, কমছে, মানে ভলিউমটা কমছে।
তাহলে এটা কোথায় হলো V4, this is P4, টেম্পারেচার T2 এখানে 4 নিলাম, 4 থেকে আবার 1 এ সমষ্ণ রুদ্ধতা সংকোচন। তাহলে এই হচ্ছে আমাদের কার্নোট ইঞ্জিনের ইন্ডিকেটর ডায়াগ্রাম। তো এই যে 4টে পর্যায় আমরা বললাম, সেখানে কার্য গৃহীত তাপ প্রত্যেকটা হিসাব করব। কার্নোট ইঞ্জিন এক নম্বর পর্যায়ে সমষ্ণ প্রসারণ। এক্ষেত্রে Q1 সমান W হবে। প্রথম ক্ষেত্রে কার্য 1 নম্বর স্টেপে কার্য কি ক্ষেত্রে আমরা ধরে নিই এখানে 1 মোল গ্যাস আছে, 1 মোল গ্যাস আছে, তাহলে এখানে কার্য কত হবে RT1 ln V1 থেকে V2 গেছি, তাহলে V2 বাই V1 ট্যাগ। 2 নম্বর রুদ্ধতা প্রসারণ। রুদ্ধতা প্রসারণে কত হয় Q তো 0, তাহলে W কত হবে R বাই গামা মাইনাস 1 T1 থেকে T2, T1 থেকে T2, তাহলে T1 মাইনাস T2 প্রাথমিক মাইনাস অন্তিম। এটা হচ্ছে 1 থেকে 2, এটা 2 থেকে 3। আচ্ছা, 3 নম্বর সমষ্ণ সংকোচন। Q2 আর কার্য সমান হবে সমষ্ণ প্রক্রিয়া যেহেতু, কত হবে RT2 ln, দেখো অন্তিমটা হচ্ছে V4 অন্তিম আয়তন বাই প্রাথমিক আয়তন। 4 নম্বর রুদ্ধতা সংকোচন। এখানে লিখতে পারি Q তো নেই, তাহলে W4 R বাই গামা মাইনাস 1 প্রাথমিক মাইনাস অন্তিম, দ্যাট ইজ T2 মাইনাস T1। ঠিক আছে, তাহলে এই 4টে স্টেপ যে কৃতকার্যগুলো হলো সেগুলো আমরা লিখে ফেললাম। তো এই যে 4টি পর্যায় আমি যে বলেছিলাম প্রত্যাবর্তক ক্রিয়া, মানে এই যে 4টে পর্যায় প্রতিটি পর্যায়ে প্রত্যাবর্তক পরিবর্তন ঘটে, কথাটা লিখে রাখতে হবে। ওখানে আমি শুধু প্রত্যাবর্তক লিখেছিলাম। 4টি পর্যায়ে বস্তুর প্রত্যাবর্তক পরিবর্তন ঘটে। যদি আমরা ফিরিয়ে আনতে চাই তাহলে এটা হতে পারে। তো এবার আমাদের এফিসিয়েন্সি বার করতে হবে। তাহলে 4টে কার্য, তাহলে দেখো মোট যদি কার্য, তাহলে আমরা কি শিখেছি ইঞ্জিনের এফিসিয়েন্সি মানে কি বাহ্যিক কার্য বাই গৃহীত তাপ। গৃহীত তাপ কোনটা Q1টা গৃহীত তাপ, আর বাহ্যিক কার্য যদি আমরা হিসাব করি তাহলে টোটাল ওয়ার্ক ডান করলে দেখো W2 আর W4 এই দুটো কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি এই দুটো থেকে যাচ্ছে। তাহলে আমাদের সুতরাং এই 4টে যে পর্যায় সুতরাং আবর্ত প্রক্রিয়াটিতে আবর্ত প্রক্রিয়ায় মোট কার্য
W সমান W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4। তার মধ্যে W2 আর W4 টা তো কেটে গেল, একটা আছে T1 মাইনাস T2, একটা T2 মাইনাস T1। তার মানে RT1 ln V2 বাই V1 প্লাস RT2 ln V4 বাই V3। ওকে, আর গৃহীত শক্তি Q1 মানে W1 ছিল, যেটা মানে RT1 ln V2 বাই V1। এখানে একটা মাইনাস হবে কারণ হচ্ছে আমরা এখানে এটা আসছে, এটা দেখিয়ে দিচ্ছি। তাহলে এফিসিয়েন্সি হলো অর্থাৎ কর্মদক্ষতা ইটা সমান কৃতকার্য মানে RT1 ln V2 বাই V1 প্লাস RT2 ln V4 বাই V3 বাই গৃহীত তাপ কোনটা RT1 ln V2 বাই V1। ওকে, এর যদি আমরা বিচ্ছেদ করি তাহলে 1 প্লাস T2 বাই T1 ln V4 বাই V3 বাই ln V2 বাই V1 অবধি এলো। ওকে, তো এটাকে আমরা একটু সরলীকৃত করে নেবো, কিভাবে দেখি সেটা। তাহলে এটা দেখি ক্লিয়ার আসছে, ইন্টুটা 100% হবে, ওটা আমি আর লিখলাম না, ইন্টু 100। তো এবার দেখো এখানে রুদ্ধতাপ প্রক্রিয়া কোথায়, এখানে আর এখানে। তো 2 আর 3 এর সাপেক্ষে রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে ভিটি রিলেশন কি ছিল, TV টু দি পাওয়ার গামা মাইনাস 1 TV। তাহলে 2 এর ক্ষেত্রে T টা কত T1, V টা হচ্ছে V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। এখানে যে গ্যাসটা রেখেছি তার CP বাই CV ভ্যালুটা হচ্ছে গামা। আর 3 এর ক্ষেত্রে T2 V3 টু দি পাওয়ার গামা মাইনাস 1। এটা 2 3 এর ক্ষেত্রে। আর কোথায় রুদ্ধতাপ হয়েছে 4 1, 4 থেকে 1 এর ক্ষেত্রে রুদ্ধতাপ। কেন রুদ্ধতাপ সংকোচন, তাহলে সেখানে কত লিখতে পারি T2, এদিকে লিখছি T2 V4 টু দি পাওয়ার গামা মাইনাস 1। এটা মুছে নিয়ে একটু এফিসিয়েন্সিটা থাক, এর একটা মাইনাস সাইনের ব্যাপার আসবে, সেটা বুঝে নিতে হবে ভালো করে। তাহলে এটা কত হলো T2 V4 টু দি পাওয়ার গামা মাইনাস 1। আমাদের শিখেছিলাম আমাদের T V টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু কনস্ট্যান্ট। সেই সূত্রটা কাজে লাগাচ্ছি কোথায় 2 3 4 1। আর একের ক্ষেত্রে কত T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1। ওকে, এবার আমরা যদি এই দুটো সমীকরণকে ভাগ করে দিই, ভাগ করে দিলে আসছে দেখো অতএব V2 বাই V1 সমান আসছে V3 বাই V4। ভাগ করে দিলে T1 T1 কেটে গেল, T2 T2 কেটে গেল, তাহলে পাওয়ার দুটো দুই সাইডে যদি সরিয়ে দিই তাহলে V2 বাই V1 সমান V3 বাই V4। তাহলে এই দুটো এই কন্ডিশনটা যদি আমরা এখানে বসাতে চাই তাহলে এখানে দেখো V4 বাই V3, তাহলে এটা সমান আসছে 1 প্লাস T2 বাই T1। এবার দেখো এটাকে যদি আমরা V3 বাই V4 করি তাহলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস ln V3 বাই V4 বাই ln V2 বাই V1। তাহলে যেহেতু V3 বাই V4 আর V2 বাই V1 টা সমান, তাহলে এটা কেটে গেল, তাহলে সমান চলে এলো 1 মাইনাস T2 বাই T1। তার মানে কার্নোট ইঞ্জিনের এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা ভ্যালুটা আমাদের চলে এলো। সুতরাং কার্নোট ইঞ্জিনের
ইটা ইকুয়ালস টু 1 মাইনাস সিঙ্কের উষ্ণতা বাই সোর্সের উষ্ণতা ইনটু একটা 100% দিতে হয়, প্রথমেই বলে দিয়েছি, ওটা আগে লিখছিলাম না, ইনটু 100। ওকে, তো এই হচ্ছে কার্নোট ইঞ্জিনের প্রমাণটা খুব একটা আসে না, অনেক জায়গায় প্রমাণটা বলে তো না করতে, কিন্তু করবে তোমরা, হ্যাঁ বুঝে নিয়ে করবে 4টে স্টেপ। তো প্রত্যেকটা পর্যায়ে কিন্তু প্রত্যাবর্তক হতে পারে, প্রত্যাবর্তক পরিবর্তন ঘটে এবং টোটাল একটা সাইক্লিক প্রসেস। টোটাল প্রক্রিয়াটা কখনোই প্রত্যাবর্তক নয়, কারণ বদ্ধপথে কৃতকার্য শূন্য আসেনি, কারণ কৃতকার্যটা গ্রেটার দ্যান 0 এসছে এবং সেখান থেকে আমরা পেয়ে গেছি এফিসিয়েন্সি কত, কর্মদক্ষতা কত। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। তো আজকের তাপগতিবিদ্যার 4র্থ দিনের ক্লাসের আলোচনা এখানে শেষ করছি। এখন আমাদের বাকি আছে, সেগুলো আমরা করব এবং এখান থেকে কিছু গাণিতিক সমস্যাও তোমাদের দেখিয়ে দেবো। তো গ্রাফিক্যাল প্রবলেমগুলো খুব সমস্যা হয়, অনেকে করতে পারে না, তো সেগুলো আমি দেখাবো অবশ্যই। তো তোমরা ভালো করে দেখতে থাকো এবং বিষয়গুলো বুঝে নাও। আজকের ভিডিওটা লাস্ট টপিকটা খুবই জটিল ক্যালকুলেশন, তো তোমরা ভালো করে চেষ্টা করো বোঝার, বুঝতে না পারলে বলবে কোন জায়গাটা, আমি কমেন্টে জানাবো। তো তোমরা দেখতে থাকো, আর যারা প্রথম ভিডিওগুলো দেখোনি তারা ডেসক্রিপশনে গিয়ে লিঙ্ক পেয়ে যাবে, লিঙ্ক থেকে তোমরা পেতে পারো, কিংবা প্লে লিস্টে গিয়ে তাপগতিবিদ্যা ক্লাস 11 সেখানেও দেখতে পারো। ঠিক আছে, ভালো করে দেখো এবং ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। এটা খুব ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ ভিডিও আজকের ভিডিওটা, অনেক কিছু শিখলাম। তো কনসেপচুয়াল ভিডিও, প্রত্যাবর্তক অপ্রত্যাবর্তক ক্রিয়ার জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল, তো ভালো করে তোমরা দেখো। তো আমি আবার নেক্সট দিন পরবর্তী অংশ নিয়ে ফিরে আসবো, তো তার মধ্যে তোমরা এটাকে কমপ্লিট করার চেষ্টা করো। ঠিক আছে, এই বলে আজকে শেষ করছি। সবাই মন দিয়ে পড়াশোনা করো, সবাই ভালো থেকো আর ভালো করে বিষয়গুলো বুঝে নেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, আজকে এখানেই শেষ করলাম।